না, এখন প্রশ্ন হচ্ছে এই লোকসভা কেন্দ্র যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে এই লোকসভা কেন্দ্রে যে 7টা বিধানসভা তার মধ্যে ডোমজুর এবং বল্লভপুর এটা হাওড়া জেলার আন্ডারে, এবং চণ্ডীতলা এবং জঙ্গিপাড়া এবং ডোমজুরে প্রায় 25%-এর কাছাকাছি এখানে একটা সংখ্যালঘু ভোট আছে। এখন প্রণয়দা যে কথাগুলো বলছিলেন মেজাজ হারানোটা, এটা কল্যাণদার স্বভাব। আমরা যেহেতু একই সাথে কোর্টে প্র্যাকটিস করি, কল্যাণদাকে আমরা দেখেছি যে মেজাজ হারিয়ে ফেলছেন। এটা একটা হারার ভয় হয়, বা অনেক সময় পায়ের তলা থেকে জমিটা সরে গেলে এটা একটা তার মেজাজ ঠিক মতো রাখতে পারছে না। এবার প্রশ্ন হচ্ছে বিজেপির প্রশ্নে আসছি। এবার এই শ্রীরামপুর কেন্দ্রটা এমন একটা কেন্দ্র যেখানে কৃষি নির্ভর মানুষও আছে, আবার হুগলি নদীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল একটা সভ্যতা, সেখানে শিল্পও প্রচুর হয়েছে। কিন্তু আজকে কেন্দ্র আর রাজ্য দুজনকেই দায় নিতে হবে যে একের পর এক শিল্প নগরী বা শিল্প কারখানাগুলো কেন বন্ধ হয়ে গেছে। সে তার দায়িত্ব না কেন্দ্র না রাজ্য কেউ নেবেন, এটা তো হতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি দেখুন এই শ্রীরামপুরের চরিত্রটা খুব অদ্ভুত চরিত্র। 1998-99 সালে যখন আকবর আলী খান্দেকার এখানে যেতেন, এবং তারপরে 2004 সালে বামেরা কিন্তু আবার যেতেন। অতএব কল্যাণ বন্দ্যোপাধ্যায় একমাত্র যে 1980 সালের পর আজ অবধি পরপর 3বার যেতেন, 2014, 2019 এবং 2009। কিন্তু তার মানেই ভোটারগুলো ওনার টেন্ডার নেয়নি, বা ভোটারগুলো ওনাকেই যে আবার ভোট দেবে এরকম কোনো সিদ্ধান্তে এখনও অবধি উপনীত হয়নি। এবার প্রশ্ন হচ্ছে যে এই এতগুলো মিশ্রণ আছে, এখানে আবার 25%-এর কাছাকাছি ওখানে ভোটার আছে যারা বিভিন্ন রাজ্য থেকে এসেছে, রাজস্থান থেকে এসেছে, উত্তরপ্রদেশ থেকে এসেছে, বিহার থেকে এসেছে, অবাঙালি ভোটার। তারা কোন দিকে যাবে সেটা কিন্তু প্রশ্ন চিহ্ন। আর একটা হচ্ছে দীপশিতা আজকে যুবকের প্রতিনিধি এবং যৌবনের চিহ্ন। অতএব এতদিন তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মানুষ দেখেছে 3 বছরে কি উন্নয়ন হয়েছে না হয়েছে, তার কি কি রিপোর্ট উনি পেশ করেছেন, সেগুলো কিন্তু মানুষের কাছে উনি বলতে পারছেন না। এবং বলতে পারছেন না বলে এবার খুব স্বাভাবিক নিয়মেই মানুষ এবার ওনার থেকে মুখ ফিরিয়ে যাচ্ছে। এবার তৃণমূলের যেটা সবথেকে বড় মাইনাস হবে সেটা হচ্ছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবং গোষ্ঠীদ্বন্দ্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গোষ্ঠীদ্বন্দ্ব সারা বাংলা দেখেছে, তার একটা কিন্তু প্রতিফলন যাই হোক এই শ্রীরামপুরের বুকে আজকে পড়ছে, এবং 42টা লোকসভাতেও পড়বে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন না জিতুক, যতই উনি মিটিং করুক, যতই উনি মিছিল করুক। এবার শ্রীরামপুরের বুকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী যে বিজেপির প্রার্থী, সেখানে কিন্তু উনার প্রাক্তন জামাই, এটা বেরিয়েও গেছে, এটা আলাদা করে আর পরিবারগত কারণে আমি বলছি না, উনি দাঁড়িয়েছেন। এখন সেই ভদ্রলোক তিনি দিল্লির সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তিনি শ্রীরামপুরের মাটিও চেনেন না, শ্রীরামপুরের মাটির সাথে তার কোনো যোগাযোগ নেই। সেই জায়গায় প্রণয় রায় অনেক যদি ক্যান্ডিডেট হতেন, অনেক বেশি মাটির লোক হতেন এবং মাটির ক্যান্ডিডেট হতেন। না আমি আমি একটু প্লিজ, আমার শেষ হয়নি তো। এই কবির শঙ্কর বোস কোনো লড়াই নেই এখন। কবির শঙ্কর বোসের হচ্ছে কথা যে উনি জামানত বাঁচাতে পারবেন কি পারবেন না, সেটা সব থেকে বড় চ্যালেঞ্জ। ঠিক, আমি একটু বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তাদের সাথে আমাদের জোট ছিল না, কিন্তু তো এখন কথা হচ্ছে প্রণয়দার প্রথম যেটা বললেন দক্ষিণেশ্বরের এই শিলান্যাস, এই মেট্রো শিলান্যাস কিন্তু প্রণব মুখোপাধ্যায় করে দিয়েছিলেন, এবং সেখানেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। 1, 2 নম্বর, তারপরে একটা অর্থ বরাদ্দ নিয়ে সমস্যা। অদিতদা 2010-11 তারপরে এবার কি হলো, এই যে রেলের কথা আজকে বলছে, উনি ফিতে কাটার জন্য উনি এসেছেন, উনি ফিতে কেটেছেন, চলে গেছেন। কিন্তু পরবর্তীকালে রেলের বরাদ্দ কমে যায় এবং অধীর রঞ্জন চৌধুরী সেই বরাদ্দ বাড়ায়। আজকে বিজেপি তার ক্রেডিট নিচ্ছে যে আজকে দক্ষিণেশ্বরের রেলের জন্য ভারতীয় জনতা পার্টি সত্যি উনি চেষ্টা করেছেন, এবং নাকি নরেন্দ্র মোদীর জন্য আজকে রেল বাজেট হয়েছে। কিন্তু 2 কোটি বেকারের চাকরির কথা উনি বলেন না। এবার আসছে যে আপনার ওইখানকার শিল্প নগরীর কথা, যে কাঁচা পাটের সরবরাহ ঠিকঠাক হচ্ছে না। তার কারণ হচ্ছে কাটমানি। ওইখানে যদি গাড়ি পার্কিং করতে হয় বা কাঁচা পাট দিতে হয় লজিস্টিকের ক্ষেত্রে, সেখানে আপনাকে ব্যাপক অংশের মানুষকে একটা কাটমানি দিতে হয়। ফলে কাঁচা পাট নিয়ে এখানে শিল্প তৈরি করা অসম্ভব হয়ে যাচ্ছে। এবং চট শিল্পের শ্রমিকের সংখ্যা এখানে 2.5 লক্ষ, কিন্তু সেখানে দৈনিক মজুরি বামফ্রন্ট সরকার যেটা দিত তার থেকে তৃণমূল সরকার অনেক কম দেয়। উনি ভাতের ওপরে বেশি নির্ভরশীল নয়। এবং পাটের কালোবাজারি চলছে, কুইন্টাল প্রতি যে নির্ধারিত দাম, সেই দামে কিন্তু দাম পাচ্ছে না শ্রমিকরা। এবার আপনি যদি 2011-র পর থেকে 2024, সেখানে 3টে বড় কারখানা প্রণয়দা জানবেন, রিসা ওয়েলিংটন, ইন্ডিয়া জুট মিল হুগলির
শ্রীরামপুরে এবং ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ এবং হাওড়ার ডেল্টা জুট মিল, এই তিনটে জুট মিলে প্রায় 22,000 শ্রমিক কিন্তু ওখানে কর্মহীন হয়ে পড়েছে, ফলে তারা কর্মের সন্ধানে অন্য রাজ্যে চলে গেছে। এবং আমরা এটাও লক্ষ্য করে দেখেছি যে প্রধানমন্ত্রী নমামি গঙ্গে বলে একটা প্রকল্প এনেছিল, সেই নমামি গঙ্গে আমরা ভেবেছিলাম হুগলি নদী সংস্কার হবে। এখন জানি না বাংলার এই হুগলি নদী বলে সংস্কার করেননি কেন, সেটা একমাত্র প্রণয়দা তার উত্তর দিতে পারবেন। এবং আমি আপনাকে পরিষ্কার বলি যে 406টি প্রকল্প রয়েছে, তার মধ্যে 8 বছরে 224টি প্রকল্পের কাজ হয়েছে, বাকি কোনো প্রকল্পের কাজ হয়নি। এদিকে 13,686 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে কেন্দ্রীয় বাজেটে। এবং প্রতিদিন উত্তরপ্রদেশ থেকে 900 ড্রেন নদীতে মিশছে এবং 6,000 মিলিয়ন লিটার নোংরা জল গঙ্গায় মেশে প্রতিদিন, এবং গঙ্গা দূষণের মাত্রা আজকে 72% বেড়েছে। অতএব এই যে নমামি গঙ্গের প্রকল্প এনেছিল সেই সংস্কারের কথা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাহলে আমি একটু প্রণয়কে দিয়ে আচ্ছা 10 সেকেন্ড। শোভন চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, ববি আকিন, তাদের একটা খুব মহান ব্যাপার আছে, একসাথে 3 জনের প্রেসিডেন্সি জেলে ছিল, মানে এত উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গের। আর বিধান রায়, চিত্তরঞ্জন দাস আর নেতাজি সুভাষ কংগ্রেসের ছিল, তারা প্রেসিডেন্সি কলেজের ছাত্র। আরে দাঁড়ান, আপনার গায়ে লাগবে কেন? তারা চুরি করে গিয়েছিল জেলে, তারা চুরি করে গিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় কবের মন্ত্রী ছিল? বাজপেয়ী সরকারের আমলে, এনডিএর আমলে। আর স্যাংশন কবে হয়? দক্ষিণেশ্বর 22/2/2009, যেখানে প্রণববাবু এই প্রোগ্রামটা স্যাংশন হয়। এবং তারপরে 2012-14 সালে অদিত চৌধুরী স্যাংশন করে টাকা, সেইখানে 12-14 সালে স্যাংশন হয়। সেখানে জানেন না কৈনির বাবু জানেন না সেটা? হ্যাঁ, অদিত বাবু ছিলেন, সেখানে টাকা কত টাকা স্যাংশন হয়? সেখানে 800,000 কোটি টাকা স্যাংশন হয়। দেখুন, এটা সামগ্রিকভাবে যেটা সমস্যা আছে সেটা হচ্ছে ওখানকার জনবসতির ওপরে। এবার কেন্দ্রীয় বাজেট যদি কোনো আসে, সেই বাজেটকে রূপায়ণ করার দায়িত্ব রাজ্য সরকারের, এবং কেন্দ্রীয় বাজেট যে টাকা বরাদ্দ করবে সেই বরাদ্দর উপরে রাজ্য সরকার কাজ করবে, এবং কেন্দ্র রাজ্য যৌথভাবেই কাজ করবে। এবং পিপি মডেলে আমরা অনেক কাজ দেখতেও পাচ্ছি, অনেক রাজ্যে হচ্ছে। কিন্তু আমি জানি না কেন যে আজকে বাংলা বারবার মোদী সরকার আসার পর থেকে ব্যর্থ হয়েছে, বাংলাকে অবজ্ঞা করা হয়েছে, বাংলাকে নানাভাবে বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগানো হয়নি। এবং বাংলার কথা বললেই সেখানে আমরা দেখেছি কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো অবস্থায় সেখানে বাজেটের ক্ষেত্রেও আমরা দেখেছি কাটছাট হয়েছে। এবং উত্তরপ্রদেশ যে বাজেট স্যাংশন হচ্ছে, উত্তরপ্রদেশে রেল পাচ্ছে, বিহার যেখানে মানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে কিন্তু চলছে। যদিও ত্রিপুরা তার বিরুদ্ধে আবার আপনার ওই নতুন যে স্বাস্থ্য প্রকল্প এনেছিল, স্বাস্থ্য প্রকল্পটার নাম হচ্ছে আপনার, সেখানে কিন্তু সেখানকার বিজেপি সরকার সেই স্বাস্থ্য প্রকল্প মানেনি, এবং সেই বিজেপি সরকার স্বাস্থ্য প্রকল্প মানেনি বলে নতুন স্বাস্থ্য প্রকল্প এনেছেন। এবং আজকে কেন্দ্রের ভোটটা তো কেন্দ্রের পরিবর্তন, এটা রাজ্যের পরিবর্তনের না। তো কৃষকদের আয় যেটা ছিল, আজকে আপনি জানেন শ্রীরামপুর কৃষি নির্ভরও আছে এবং শিল্প নির্ভরও আছে, আজকে দ্বিগুণ হওয়ার কথা ছিল। সেখানে আমরা কি দেখছি? 60% কৃষি ঋণ বাড়ছে এবং কৃষকরা প্রতিদিন আত্মহত্যা করছে। তার দায়িত্ব প্রণয়দা নিশ্চয়ই নেবেন। এবং আমি আপনাকে বলছি, যে শিল্পের কথা বলছিল না তৃণমূলের মুখপাত্র, শিল্পের কথা বলতে গেলে আপনাকে প্রথমেই বলতে হবে 2019 থেকে 5টি শিল্প সম্মেলন করেছিলেন। আমরা দেখেছিলাম প্রস্তাবিত বিনিয়োগ ছিল 12,035 কোটি 578 কোটি টাকা, প্রকৃত বিনিয়োগ কিন্তু হয়নি একটাও। এবং 2019 সালে 2,84,00,000 কোটি টাকা হয়েছিল। 2,84,00,000 এক মিনিট ভাই বলে নিয়ে একটু দাঁড়াও ভাই। 2,84,00,000 টাকা হয়েছিল 2019 সালে। উনি স্পেনে গেলেন, উনি দুবাই গেলেন, কটা শিল্প নগরী হয়েছে, কটা শিল্পের কাজ হয়েছে, কতগুলো পরিযায়ী শ্রমিক আজকে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে তার উত্তর নেই। তার কেন উত্তর নেই? যেমন ভাবে কেন্দ্র বঞ্চনা করেছে, যেমন ভাবে রাজ্য বঞ্চনা করেছে বাংলার শিল্পের মানুষের সাথে, বাংলার মানুষের সাথে বেকার হচ্ছে কেন? আজকে 2017 সালে আমরা বলা ছিল, তারপর আপনি 2 লাইন কেন 2 মিনিট বলবেন? আমি বলি কি, আমি একটা জিনিস আজকে বুঝে গেলাম, প্রণয় এবং প্রতিম দুজনকেই বলি যে ছিল এতদিন পরপর বলে গেছে কি কি কার জোটে ছিল? এনডিএ জোটে ছিল। আরে এই অদিত চৌধুরী তো কিছুদিন আগে জোটের কথা বলছিলেন। হ্যাঁ, জোটের কথা বলেছেন, জোটের কথা বলেছেন। জোটের পরে না, এটা জোট না, এটা জোট না, এটা জোট, এটা একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট, যে কনসেপ্টে ইন্ডিয়া জোট আমরা তৈরি করেছি। এটা কনসেপ্টে যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেতে যাচ্ছে তারা ইন্ডি জোটে আসতে পারে, ইন্ডিয়া জোটে আসতে পারে। অসুবিধা কিছু নেই। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কার সাথে থাকবেন না
থাকবেন তা অধীর clear নেই। চৌধুরী হচ্ছে উনি বলছেন দিল্লিতে BJP-র বড় আমার সঙ্গে নেতা। জোট আছে, কিন্তু দিল্লিতে কার সঙ্গে জোট আছে না আছে এখন তো ভোটের চিত্র বা ভোটের রেজাল্ট বেরোয়নি। অতএব ভোটের রেজাল্ট বেরোলে কে কার সাথে থাকবে না থাকবে সেটা তো ভোট পরবর্তীকালে কনসেপ্ট যেটা তৈরি হবে তারপরে দেখা যাবে। আর এই যে জোট করছে এটা কোনো জোট না, ইন্ডিয়া জোট একটা প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মে যারা নরেন্দ্র মোদী বিরোধী করতে চাইছেন, অনুন্নয়ের বিরুদ্ধে কথা বলতে চাইছেন, তারা প্রত্যেকে ইন্ডিয়া জোটে স্বাগত। মানে এরকম ব্যাপারটা এরকম না দেখুন, ভারতীয় জনতা পার্টিকে যে 2014 থেকে 2024 অবধি যে স্বৈরাচারী সরকার চলছে এবং গণতন্ত্র থেকে শুরু করে রাষ্ট্রতন্ত্র, সমাজতন্ত্র, অর্থনৈতিকভাবে যেভাবে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়াই করছে এবং সে লড়াই জারি থাকবে। প্রণয়। দেখুন, যে কথাটা একটু